আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। আপনি জানেন কি ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা কি? বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার সেভেন সিস্টার ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যের একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন। এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশ দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগই মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকার পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র ও চ্যানেলগুলো দেওয়া একাধিক সাক্ষাৎকারে তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেন সেভেন সিস্টার। ভারতের সেভেন সিস্টার নৈসর্গিক প্রভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন বিক্ষুব্ধ থেকেছে সেটা কিন্তু বাস্তবতা। 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীরে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি হলো নাগাল্যান্ড। এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল ANC তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকে। পরে ANC ভেঙে ANCN তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইবা আর টাপালাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে 2 টুকরো হয়েছে। কিন্তু সার্বভৌমত্ব নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। মিজোরামের 2বারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর 2 আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখতে পেত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবে হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের MNF বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকে বাংলাদেশের ভূখণ্ডে তখনকার পূর্ব পাকিস্তান আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। MNF এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের অতিথেয়া তার ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতে থাকতেন। আর এই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি তার আশেপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী। 1987 সালে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগে পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিটা সময় বাংলাদেশে কাটিয়েছেন। একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখেয়ার মতো সর্বোচ্চ নেতার অনেক ক্ষেত্রেই তাদের সশস্ত্র আন্দোলনে অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে। ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী NLFT কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের নেতা বিজয় কুমার রাঙ্খল এবং একজন মূল ধারার রাজনীতিক সদস্যরা অনেকে বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই পরিচালিত হতো তাদের কমান্ড। বিএনপি ক্ষমতা থাকাকালীন 1991 থেকে 96, 2001 থেকে 6 বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলির অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটি ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরমতার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদ এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে এইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন, কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছেন। কারণ মিয়ানমারের সিতোয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ। ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন সমিতির নেপথ্য, বিশেষ করে বিগত 1.5 দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা
সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেই দিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি। কিন্তু দুই দেশে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করলে ধারণা করা যায় যে তিনি সেভেন সিস্টার্সের শান্তি ও প্রকৃতি ফিরিয়ে আনার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতায় পালাবদলের পর আবার নতুন করে আলোচনায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্সের যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশক অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাই কোনটি স্বীকার করেন। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশ, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগে স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে। মিয়ানমারের মধ্যে দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজ হাতে নিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে।